শিখো কিন্তু কাউকে কিছু বলো না, তাহলে টাকা নিজেই তোমার পিছু নিবে। বাংলা ইউটিউব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে প্রথমে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন যে এই কথাগুলো আমাদের চারপাশেই ঘটছে প্রতিদিন, প্রতিটা মানুষের জীবনে। বিষয়টা হলো, টাকা আসলে কাউকে ধাওয়া করে আসে না। টাকা আসে যখন আপনি নিজেকে সেই মানুষটা মনে করতে শেখেন যার কাছে টাকা আসাটাই স্বাভাবিক। লাইনটা একবার পড়ি। টাকা আসলে কাউকে ধাওয়া করে আসে না। টাকা আসে যখন আপনি নিজেকে সেই মানুষটা মনে করতে শেখেন যার কাছে টাকা আসাটাই স্বাভাবিক। এবং সবচেয়ে জরুরি কথাটা হলো, এই শিক্ষাটা শিখুন, কিন্তু সবাইকে বলতে যাবেন না। কারণ কিছু জিনিস নিভৃতে নীরবে বাড়ে, গলা ফাটিয়ে ঘোষণা করলে সেটা শুকিয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক। মনোযোগ দিন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে ভাবুন। ভূমিকা, টাকা আসলে কি? বন্ধুরা, আমরা টাকাকে কি মনে করি? কাগজ মানে নোট বা ব্যাংকের অ্যাকাউন্টেন্টের সংখ্যা, তাই না? ব্যাংকের অ্যাকাউন্টের সংখ্যা, তাই না? কিন্তু এই ভিডিওর মূল ভাবনাটা একটু আলাদা। এই ভাবনা বলেছে, টাকা আসলে একটা শক্তি, এটা একটা প্রবাহ, একটা ফ্লো, যেটা মানুষের মানসিক অবস্থার সাথে সাড়া দেয়। এটা শুনতে একটু রহস্যময় লাগছে, তাই না? কিন্তু আমাদের চারপাশে একটু তাকান, আপনি দেখবেন কিছু মানুষ আছেন যারা প্রচুর পরিশ্রম করেন, দিনরাত খাটেন, কিন্তু টাকা আসে না। আবার কিছু মানুষ আছেন যারা শান্তভাবে কাজ করেন আর টাকা তাদের দিকে আসতে থাকে। পার্থক্যটা শুধু পরিশ্রমে নয়, পার্থক্যটা হলো ওই মানুষটার ভিতরে, তার মনে, তার বিশ্বাসে। আমাদের পুরনো ভারতীয় জ্ঞান এই কথাটাই বলে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, মন যা ভাবে জীবন সেদিকেই যায়। আর আজকের মনোবিজ্ঞানও বলেছে, আমাদের বিশ্বাস আমাদের আচরণ তৈরি করে, আর আচরণ তৈরি করে আমাদের বাস্তবতা। লাইনটা একবার পড়ি। আমাদের বিশ্বাস আমাদের আচরণ তৈরি করে, আর আমাদের আচরণ তৈরি করে আমাদের বাস্তবতা। সেই বাস্তবতা বুঝতে পারাটাই আজকের আলোচনার মূল কথা। পয়েন্ট নাম্বার 1, সম্পদের ফিসফিস, চুপচাপ থাকার শক্তি। চলুন প্রথম একটা গল্প দিয়ে শুরু করি। একটা বড় বাজারে দুজন ব্যবসায়ী ছিলেন। একজনের নাম ধরি রাহুল, আর অন্যজনের নাম ধরি সুরেশ। রাহুল প্রতিদিন সবাইকে বলতেন, আমার টাকা নেই, ব্যবসা ভালো যাচ্ছে না, আমার কপালটাই খারাপ। এটা বলতে বলতে রাহুলের মনের মধ্যে এই বিশ্বাসটা এত গভীরে গেঁথে গেল যে সুযোগ সামনে এলেও তিনি দেখতে পেতেন না। কারণ তার মন আগে থেকেই বিশ্বাস করে নিয়েছে যে কিছুই হবে না। আর সুরেশ, তিনি চুপ করে কাজ করতেন। প্রতিদিন সকালে উঠে মনে মনে ধন্যবাদ দিতেন, আজকেও ভালো কিছু একটা হবে। তিনি কারো কাছে তার স্বপ্নের কথা বলতেন না, কারণ তিনি জানতেন কাঁচা বীজকে মাটির উপর রাখলে পাখি খেয়ে নেয়। বীজকে মাটির নিচে রাখতে হয়, নীরবে বাড়তে দিতে হয়। কয়েক সপ্তাহ পরে সুরেশের জীবনে অপ্রত্যাশিত জিনিস ঘটতে শুরু করলো। একটা পুরনো বিনিয়োগ ইনভেস্টমেন্ট থেকে টাকা এলো, একটা নতুন ক্লায়েন্ট এলো, একটা পুরনো পাওনা ফিরে পেলেন। এটা কোনো জাদু নয়, এটা হলো বিশ্বাসের শক্তি। সুরেশের মন বিশ্বাস করেছিল যে সে সফল হবে, তাই সে সুযোগ দেখতে পেত আর সেই সুযোগ কাজে লাগাতে পারত। মূল শিক্ষা হলো, আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য, আপনার আর্থিক পরিকল্পনা, এগুলো সবার কাছে বলতে যাবেন না। কারণ মানুষ অজান্তেই আপনার বিশ্বাসে ঠান্ডা জল ঢেলে দেবে। তারা কিন্তু আপনার খারাপ চায় না, কিন্তু তথাপিও একটা ভয় আপনার মধ্যে ঢুকিয়ে দিবে। আর সেই ঠান্ডা জল আপনার মনের আগুন নিভিয়ে দিতে পারে। কলকাতার একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা ছোট ব্যবসা শুরু করতে চাইছেন। যদি সবাইকে বলতে চান
কেউ বলবে এই বাজারে কি হবে, কেউ বলবে তুই পারবি না, কেউ বলবে আগে চাকরিটা কর, কিছু টাকা জোগাড় কর তারপরে। এই কথাগুলো শুনতে শুনতে আপনার নিজের বিশ্বাসের ফাটল ধরতে পারে। তাই শুরু করুন চুপচাপ, প্রমাণ হলে তখন জানান। আর জানানোরও কি দরকার, প্রমাণ হলে লোকে নিজেই জানতে পারবে। পয়েন্ট 2, অদৃশ্য মানি ব্যাগ। যেখানে মনোযোগ যায় শক্তি সেখানেই যায়। এবার আরেকটা গল্প শুনুন। একটা পাড়ায় দুজন মানুষ ছিলেন। একজনের নাম ধরি মিনা। মিনা প্রতিদিন সবাইকে বলতেন, দেখো আমার পার্স খালি, আমার কাছে একটা পয়সাও নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে এই কথা, দোকানে গিয়ে একই কথা, প্রতিবেশীর কাছেও এই একই কথা। এবং সত্যি মিনার পার্স সবসময় খালিই থাকতো। তিনি যা ভাবতেন, যা বলতেন এবং তা যেন সত্যি সত্যি হয়ে যেত। এটা কেন হয়? কারণ আমরা যেদিকে মনোযোগ দিই সেই দিকেই শক্তি যায়। যদি খালি পার্সের দিকে মনোযোগ দিই তাহলে মস্তিষ্ক সেই খালি পার্সকেই স্বাভাবিক ভাবতে শুরু করে। আর যখন সমৃদ্ধির সুযোগগুলো চোখের সামনে থেকেও চোখে পড়ে না। অন্যদিকে আরেকজন ছিলেন ধরুন মিলন। মিলন প্রতিদিন সকালে নিজের মানিব্যাগটা হাতে নিতেন, একটু সময় নিতেন এবং মনে মনে ভাবতেন এই ব্যাগে প্রচুরতা আসছে। এটা কাউকে বলতেন না, এটা শুধু তার আর তার মনের মধ্যে ছিল। কয়েক সপ্তাহ পরে মিলনের জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করলো। একটা পুরনো রিফান্ড এলো, একটা বোনাস এলো, একটা অপ্রত্যাশিত সুযোগ এলো। এটা কি কাকতালীয় নয়? না, এটা হলো বিশ্বাস। যখন আচরণ বদলায়, আচরণ যখন সুযোগ খুঁজে পায়, তখন ফলাফল বদলায়। ভারতে একটা পুরনো কথা আছে, যথা চিন্তা তথা গতি। মানে যেভাবে ভাবো সেই দিকেই যাও। জাপানিজে একটা ওয়ার্ড একটা আছে, আরিগাতো মানি। আমি ওটার উপর একটা আলাদা ভিডিও কোনোদিন বানাবো। সেই একই কনসেপ্টের কথাই বলছে ওরা। পয়েন্ট নাম্বার 3, বিশ্বাসের নীরব পরিবর্তন। আপনি কে সেটাই আপনার সম্পদ নির্ধারণ করে। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটায়। মূল কথাটা হলো, সম্পদ শুধু পরিশ্রমের জন্যই আসে না, সম্পদ আসে পরিচয়ের জন্যে। মানে আপনি নিজেকে কি মনে করেন সেটাই নির্ধারণ করে আপনার জীবনকে কি আসবে। এটা শুনতে একটু দার্শনিক লাগছে, তাই না? কিন্তু বাস্তবে ভাবুন, ধরুন দুজন মানুষ সমান যোগ্যতার, কিন্তু একজন মনে করেন আমাকে দিয়ে বড় কিছু হবে না, আর অন্যজন মনে করেন আমি সফল হওয়ার যোগ্য। এই দুজনকে একই সুযোগ দিন, কে কাজে লাগাবে? দ্বিতীয়জন। কারণ দ্বিতীয়জন এই সুযোগকে নিজের জন্যই মনে করেছেন। প্রথমজন হয়তো সুযোগটাকে দেখতেই পাবে না, বা দেখলেও ভাববেন এটা আমার জন্য নয়, বা এটা আমার জন্য খুব বড়, বা আমি এর জন্য খুব ছোট, বা আমার কাছে অত যোগ্যতাই নেই। আমাদের মনের এই গভীর বিশ্বাসগুলো, যেগুলোকে ইংরেজিতে বলে কোর বিলিভস, এইগুলোই আমাদের সাফল্য বা ব্যর্থতার মূল কারণ। ভারতীয় সংস্কৃতিতে এই শিক্ষা পুরনো। ভগবদ্গীতায় বলা আছে, উদ্ধরেদ আত্মনামম, মানে নিজে উন্নত করো। আর নিজেকে উন্নত করার প্রথম ধাপ হলো নিজের সম্পর্কে বিশ্বাস বদলানো। পয়েন্ট নাম্বার 4, টাকার সাথে সম্পর্ক ভয় নয়, সম্মান। আমরা সবসময় টাকাকে দুটো নজর দিয়ে দেখি, দুটো লেন্স দিয়ে দেখি। একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে লোভ। এবার একটু অন্যভাবে ভাবুন, আপনার টাকার সাথে সম্পর্কটা কেমন? অনেকের মনে টাকা নিয়ে একটা অদ্ভুত দ্বন্দ্ব থাকে। এইদিকে টাকা চাই, অন্যদিকে মনে মনে করি টাকাওয়ালারা খারাপ মানুষ, বা টাকা মানুষকে নষ্ট করে দেয়, বা আমি কখনো ধনী হতে পারবো না। আর এটা কিন্তু আমাদের মুভিজেও অনেকবার দেখানো হয়। সাধারণত মুভিজগুলো যদি আপনারা দেখবেন যে সেখানে ভিলেনকে বেশি
ধনী দেখানো হয়, গরিবকে যে হিরো ওকে সবসময় কম ধনী দেখানো বা ওকে গরিবই দেখানো হয়। মানে আমাদের মনের মধ্যে বারবার এই কথাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে গরিব, যদি হিরো হতে চাও তাহলে গরিব হতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিব, মানে আপনি যে বুঝতে পারবেন যে এক্সাম্পলগুলো কত কাছে। বা এটাও সবসময় দেখানো হয় যে গরিব বাবার ছেলে স্কুল মাস্টারের ছেলেই ভালো হয়, গরিব স্কুল মাস্টারের ছেলেই ভালো হয়। কিন্তু যে একটু বেশি টাকা নিয়ে আসছে ও সাধারণত ভিলেনের ছেলেই হবে বা ভিলেনই হবে। একটা খুব ফেমাস এক্সাম্পল, হিন্দিতে তো ভরা হিন্দি মুভিজে তো ভরে আছে এটা। আমি একটা ইংলিশ মুভিজ থেকে উঠে দেখে, যেটা অনেকেই দেখেছেন, টাইটানিক। ওখানে রোজের যে হাজব্যান্ডটা ছিল ও কিন্তু খুব বড়লোক ছিল, আর আমাদের যে হিরো ছিল ও গরিব ছিল। সেই একই কনসেপ্ট, হিরো যদি হতে চাও গরিব হতে হবে। এই জিনিসটা কেন আসে? আই থিঙ্ক এই জিনিসটা বিক্রি ভালো হয় মার্কেটে। এটার উপরে যদি কেউ মুভি বানায় তাহলে মুভিটা চলে ভালো মার্কেটে, যে হ্যাঁ, কেন কি গরিব লোক বেশি মার্কেটে, গরিব লোকরা দেখতে চায় যে হ্যাঁ গরিব লোকরা ভালো হয় বা গরিব লোকরা হচ্ছে হিরো। এটা দেখতে চায় না যে ধনী লোকেরাও ভালো হতে পারে। আমরা সবসময় এটাই দেখতে চাই যে আম্বানি খারাপ, আদানি খারাপ। আমরা এটা কখনোই ভাবতে পারি না যে ওরা ভালোও হতে পারে, নাও হতে পারে, হতেও পারে। আর এমন তো না যে সব গরিব লোকই ভালো। আমরা কি আর গরিব লোকদের মধ্যে খুনি আর ডাকাত দেখতে পাচ্ছি না, চোর দেখতে পাচ্ছি না? চোর সব জায়গায় থাকে, ধনী গরিবের সাথে ওটার কানেকশন নেই। আচ্ছা, আবার আসি মূল কথায়। এই দ্বন্দ্বটাই সবচেয়ে বড় বাধা। কারণ আপনি যদি মনে মনে টাকাকে খারাপ মনে করেন, তাহলে আপনার মস্তিষ্ক অবচেতনভাবে টাকাকে দূরে রাখার চেষ্টা করবে। এই ভিডিওর মূল বার্তা হলো, টাকার সাথে আপনার সম্পর্কটা ভয়ের নয়, সম্মানের হওয়া উচিত। টাকাকে একটা প্রবাহ মনে করুন, যেমন নদীর জল সবসময় নিচু জায়গায় যায়, মানে যেখানে জায়গা আছে সেখানে জল যায়। আপনার মন যদি টাকার জন্য উন্মুক্ত থাকে, মানে আপনি যদি সত্যিকারের বিশ্বাস করেন যে আপনি সমৃদ্ধির যোগ্য, তাহলে সেই প্রবাহ আপনার দিকে আসবে। আরেকটা কথা বলি, আমাদের স্কুল সিস্টেমে, আমাদের মধ্যবিত্ত পরিবারে টাকাকে সবসময় খারাপ বলেই দেখানো হয়েছে। বাবা মারা সবসময় বলতো যে টাকা সব সমস্যার মূল। কিন্তু সেই বাবা মাই কিন্তু টাকার জন্যই কাজ করে বেড়াতো। এমন তো না যে টাকা লাগে না বলে ওরা ছেড়ে দিয়েছিল, না, টাকা লাগে বলেই ওরা কাজ করতো, অফিসে জব করতো, সারা রাত দিন রাত খাটাখাটনি করতো। কিন্তু আবার এটাও বলতো যে টাকার কথা খাবার টেবিলে বলবি না। কেন? টাকাটা খারাপ, টাকাটা একটা ইভিল। বাইবেলে একই কথাই লেখা আছে এক ধরনের, দ্য লাভ অফ মানি ইজ দ্য রুট অফ অল ইভিল। তো এই একই কথা বারবার আমাদের মনের মধ্যে ঢোকানো হয়েছে যে টাকা জিনিসটা খারাপ। কিন্তু সেই টাকার পিছনেই কিন্তু আমরা দৌড়িয়ে যাচ্ছি। আমরাও আমাদের ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াই, ভালোভাবে চাকরি করাতে যাই, কেন? সেই টাকা পাবে। আমরা কিন্তু একবারও ভাবি না যে ভালো করে পড়ে তুই যা খুশি একটা কিছু কর, পয়সা না আসলে হবে না। খাবো কোথা থেকে পয়সা না আসলে? তো টাকার সাথে আমাদের রিলেশনশিপটা আইদার ভয়ের, আমরা টাকাকে ভয় পাই বা ঘৃণা করি, বা আমরা লোভ করি টাকা নিয়ে। এই দুটোই খারাপ। টাকাকে সম্মান করা উচিত, লোভ না, ভয় না, বা ঘৃণাও না। কলকাতার উদাহরণ দিই, অনেক মধ্যবিত্ত পরিবারে শোনা যায়, এত টাকা কোথায় পাবো, আমরা গরিব মানুষ, বড় স্বপ্ন দেখা মায়না না। এই কথাগুলো বড় হতে হতে শুনলে মনে একটা সীমা তৈরি হয়ে যায়। সেই সীমাটা ভাঙতে না পারলে সত্যিকারের আর্থিক মুক্তি আসে না। পয়েন্ট নাম্বার 5, অকৃতজ্ঞতা সবচেয়ে শক্তিশালী আর্থিক হাতিয়ার। ভুল বললাম। পয়েন্ট নাম্বার 5, কৃতজ্ঞতা সবচেয়ে শক্তিশালী আর্থিক হাতিয়ার। কৃতজ্ঞতা মানে হচ্ছে গ্রেটফুলনেস। এই পয়েন্টটা অনেকেরই হালকা মনে করেন, কিন্তু এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে উঠে আপনার কাছে যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হন। এমনকি যদি কম মনে হয় তবুও,
যেটাই আছেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি যদি কোনো একটা হোটেলে বা কারোর বাড়িতে গিয়ে বসলেন, একটা ছোট একটা কাজের ছেলে আসলো, কাজের ছেলে, বাড়ির ছেলেও হতে পারে বা হোটেলে ছোট একটা ওয়েটারও হতে পারে, যেটাকে আমরা ছোটো বলেই ডাকি সবসময়। ও আসলেও এসে আপনাকে জল দিল। আপনি জলটা নিয়ে দুটো কাজ করেন। কোনো একদিন আপনি জলটা নিয়ে ওকে হাসি মুখে একটু বলেন ধন্যবাদ, থ্যাংক ইউ বলেন ওকে। দেখবেন ও হয়তো এক সেকেন্ড দাঁড়িয়ে আপনাদেরকে হাসবে আর আপনাকে হয়তো এটা জিজ্ঞেস করবে যে একটু জল দিব। জলটা খেয়ে আপনি সাপোজ বললেন থ্যাংক ইউ, যে জলটা দিলেন বা ভালো লাগলো, আমি গরমের থেকে এসেছি, জলটাকে ভালো ফিল করলাম, ওকে একটা থ্যাংক ইউ বললেন। দেখবেন ও দাঁড়িয়ে আবার জিজ্ঞেস করবে যে ভরে দিই আবার। সাপোজ আপনি জলটা নিয়ে, আরেকটা উদাহরণ, সাপোজ আপনি জলটা নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে দিলেন, তাকালেনও না ওর দিকে, তখন আপনার কী মনে হয় ও কী করবে? আপনার থেকে কি ও দাঁড়িয়ে থাকবে আপনার জন্য, না ও চলে যাবে অন্য কাস্টমারের কাছে? সো কুবের ভগবানও ওরকমই। যদি আমরা কুবেরকে যা অল্প একটু পেয়েছি ওটার জন্য যদি আমরা থ্যাঙ্কফুল না হই, কুবের ভগবান অন্য লোকের কাছে চলে যাবে, লক্ষ্মী ভগবান অন্য লোকের কাছে চলে যাবে, আমাদের কাছে আর থাকবে না। হলো যে আরে এ তো যা পেয়েছে ওইটার জন্যই থ্যাঙ্কফুল না, তা আমি ওকে নতুন কী আর দেবো? আবার আসি কথা, প্রতিদিন সকালে উঠে আপনার কাছে যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হন, গ্রেটফুল হন। এমনকি যদি কম মনে হয় তবুও। কেন? কারণ কৃতজ্ঞতা মস্তিষ্কের একটা অদ্ভুত কাজ করে। আপনি যখন কৃতজ্ঞ হন তখন মস্তিষ্ক আপনার কাছে কিছু আছে মোডে থাকে, আপনার কাছে কিছু নেই মোডে নয়। আর এই দুই মোডের মানুষের আচরণ, সিদ্ধান্ত, সুযোগ দেখার ক্ষমতা সম্পূর্ণ আলাদা হয়। গবেষণায় দেখা গেছে নিয়মিত কৃতজ্ঞতা অনুশীলন করা মানুষরা বেশি সুযোগ দেখেন, বেশি সংযোগ তৈরি করেন এবং জীবনে বেশি সাফল্য পান। এটা কোনো রহস্য নয়, এটা ব্রেনের বিজ্ঞান। ভারতে প্রতিদিন সকালে পূজা করার যে অভ্যাস, সেটার পিছনেও কিন্তু একই দর্শন আছে। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার মানে মনকে একটা ইতিবাচক অবস্থায় শুরু করানো। আধ্যাত্মিকতার পাশাপাশি এটা মানসিকভাবেও কাজ করে আর ফাইন্যান্সিয়ালভাবেও কাজ করে। পয়েন্ট নাম্বার 6, মনের ভেতরের কথা, অ্যাফার্মেশনের শক্তি। এই পয়েন্টটা নিয়ে অনেক সংশয়ী থাকেন। অনেকে মনে করেন নিজে ভালো কথা বললে কি সত্যি কিছু হয়? হ্যাঁ হয়, কিন্তু কীভাবে বলছেন এটা গুরুত্বপূর্ণ। যদি বলেন আমি ধনী হব, কিন্তু মনের ভিতরে একটা গলা বলে বা একটা কথা একটা বলে, একটা আওয়াজ একটা বলে না হবে না, এটা তুমি জাস্ট এমনি বলার জন্য বলছো, তাহলে কাজ করবে না। যদি বলেন আমি সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি এবং সেটা সত্যিকারের অনুভব করেন, আপনাকে অনুভব করতে হবে সেটা ভিতর থেকে, তাহলে মস্তিষ্ক, ব্রেন সেই দিকে কাজ করতে শুরু করে। এই ভিডিওটির পরামর্শ হলো প্রতিদিন সন্ধ্যাবেলা একটু একা সময় করুন, নিজেকে বলুন আমি যথেষ্ট, সমৃদ্ধির যোগ্য, আমি ভালো জিনিস আমার দিকে আসছে। এই কথাগুলো মনে মনে বলুন, কাউকে বলতে যাবেন না, বা লিখুন, লিখলে আরও ভালো কাজ করে। কারণ যেমন আগে বলেছি, কাঁচা বীজকে মাটির উপর রাখলে পাখি খেয়ে যায়, বীজকে মাটির গভীরে রাখুন, নিজের গভীরে পুষুন। পয়েন্ট নাম্বার 7, গোপন দানের শক্তি, না বলার উপহার। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার একটা অপ্রত্যাশিত পয়েন্ট, দান। একটা গল্প শুনুন। একটা বাজারে দুজন ব্যবসায়ী ছিলেন। একজন ধরুন লতা, প্রতিদিন মন্দিরে ফুল দিতেন এবং সবাইকে বলতেন আমি আজকে 10 টাকা দান করেছি। অন্যজন ধরুন কমল, প্রতিদিন ভোরবেলা চুপচাপ গরিব পাড়ায় খাবার রেখে আসতেন, কাউকে বলতেন না। কিছুদিন পরে কমলের জীবনে অপ্রত্যাশিত সাফল্য এলো, নতুন ক্লায়েন্ট, নতুন সুযোগ, পুরনো ঋণ ফেরত। এটা কি শুধুই কোইন্সিডেন্স? হয়তো না। মনোবিজ্ঞান বলে যখন আমরা কারো উপকার করি এবং সেটা কাউকে বলি না, তখন সেই কাজটা নিজেকে দেখানো থেকে সত্যিকারের দাওয়ায় পরিণত হয়। আর সেই সত্যিকারের দাওয়ায় অনুভূতি আমাদের মনকে একটা উদার সমৃদ্ধ অবস্থায় নিয়ে যায়। আমাদের ভারতীয় ঐশ্বর্যে এটাকে বলা হয় গুপ্তদান। যে দান কেউ জানে না, সেটাই সবচেয়ে পুণ্যের। শুধু ধর্মীয় কারণে নয়, মানসিক কারণেও সেটা কাজ করে। আচ্ছা, মানসিক কারণ বাদ দাও, ধর্মীয় কারণও বাদ দিয়ে দাও,
ফাইন্যান্সের জন্যও ওটা কাজ করে। যদি আপনি নিজে বড়লোক হতে চান, আপনাকে লোক দিতে হবে। আপনি যেটা দিবেন বেশি করে, ওটাই আপনার কাছে আসবে রিটার্ন। এই কথাটা আপনি লিখে রাখুন কোথাও। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি জিনিসটা। যখন আমি কলেজে পড়তাম, যখন থেকে আমি অন্যকে পড়ানো শুরু করেছি, আমার নিজের গ্রোথ অনেক বেড়ে গেছিলো, ফাইন্যান্সিয়াল অবস্থাতেও, পড়ার দিক থেকেও, বোঝার দিক থেকেও। এটা সবসময় সবাই বলে যে আপনি যদি কাউকে বোঝান কোনো জিনিস, আপনার নিজের বোঝার ক্যাপাসিটি বেড়ে যায়। পয়েন্ট নাম্বার 8, সফলতা দেখিয়ে বেরানো বনাম চুপচাপ এগিয়ে যাওয়া। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে একটা বড় সমস্যা হলো, সবাই সব কিছু দেখাতে চায়। নতুন গাড়ি, নতুন ফোন, নতুন বাড়ি, ইনস্টাগ্রামে পোস্ট, এটা আমি করলাম, ওটা আমি করলাম, সব কিছুই আমি। কিন্তু এই ভিডিওর মূল বার্তা হলো, সত্যিকারের সমৃদ্ধ মানুষরা কিন্তু এটা করেন না। তারা চুপচাপ থাকেন, চুপচাপ এগিয়ে যান। কেন? কারণ দুটো। প্রথম কারণ, যত বেশি দেখাবেন তত বেশি অন্যের ঈর্ষা, এনভি, নেতিবাচক শক্তি আপনার দিকে আসবে। এটা শুনতে কুসংস্কারের মতন লাগছে, কিন্তু বাস্তবে এই ঈর্ষার কারণ আপনার সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এই ঈর্ষার কারণে, এবং সেটা আপনার ব্যবসা বা ক্যারিয়ারের প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় কারণ, যখন আপনি দেখানোর জন্য কাজ করেন তখন শক্তি দেখানো যায়, কিন্তু যখন শুধু নিজের জন্য কাজ করেন তখন সেই শক্তি আসল লক্ষ্যে যায়। আচ্ছা, দ্বিতীয় কারণ, যখন আপনি দেখানোর জন্য কাজ করেন তখন শক্তি দেখানো হয়ে যায়, কিন্তু যখন শুধু নিজের জন্য কাজ করেন তখন সেই শক্তি আসল লক্ষ্যে যায়। মারোয়ারি ব্যবসায়ীদের একটা পুরনো নীতি আছে, নীরবে কামাও, নীরবে বাড়াও। তারা সম্পদ দেখান না, কিন্তু সম্পদ তৈরি করেন। এটাই তাদের সাফল্যের বড় কারণ। আপনি দেখবেন সেই মারোয়ারি সেটগুলো, ওরা কিন্তু সেই একটা ধুতি পরেই বসে থাকে। ধুতিটাও খুব একটা পরিষ্কার ধুতিও হয় না, মোটামুটি একটা ধুতি হয়। ওদের বিজনেসগুলো খুব যে একদম ছাকচমক হয়, ইনস্টাগ্রামে দেওয়ার মতন ওরকম না। ওদের বিজনেসগুলো দেখলে হয়তো আপনার দুঃখই লাগবে, যারে এত ঘিঞ্জি এরিয়াতেও কাজ করছে ওরা, কিন্তু ওরা কিন্তু ওখানে কাজ করেই সাকসেসফুলও হয়। পয়েন্ট নাম্বার 9, একই মনের মানুষের সঙ্গ, নীরববৃত্ত। একটা পুরনো কথা আছে, সঙ্গদোষে লোহা ভাসে। আপনি যাদের সাথে থাকেন তাদের মতনই হয়ে যান। এই ভিডিও বলছে আপনি এমন মানুষের সঙ্গে থাকুন যারা সমৃদ্ধির বিষয়ে ইতিবাচক ভাবেন, তারা নেতিবাচক কথা বলেন না, আর যারা অন্যের সাফল্যে খুশি হন তারা নিজেরাও এগিয়ে যেতে চান। একটা গল্প বলি। কলকাতায় একবার একটা ছোট গ্রুপ তৈরি হয়েছিল, 5 জন বন্ধু। তারা প্রতি সপ্তাহে একবার মিলতো, কিন্তু ব্যবসার গল্প করতো না, নেতিবাচক কথা বলতো, শুধু একে অপরের ভালো কামনা করতো। কিন্তু ব্যবসার গল্প করতো না, নেতিবাচক কথা বলতো না, শুধু একে অপরের ভালো কামনা করতো, একে অপরকে উৎসাহিত করতো। কয়েক মাস পর সেই গ্রুপের প্রায় সারা জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছিল। নতুন সুযোগ, নতুন ব্যবসা, নতুন সম্পর্ক। এটা কি ইনসিডেন্ট? না, এটা ইতিবাচক পরিবেশ মানুষকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে, ভালো সুযোগ দেখতে সাহায্য করে, এবং কঠিন সময় এগিয়ে যাওয়ার শক্তি দেয়। পয়েন্ট 10, নীরবতাই সার্বভৌমত্ব, জীবনের সবচেয়ে বড় পাঠ। এখন আসি সবচেয়ে গভীর কথায়। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, নীরবতা মানে গোপনীয়তা নয়, নীরবতা মানে শক্তি। যে মানুষ নিজের লক্ষ্য, স্বপ্ন ও পরিকল্পনা চুপচাপ বুকের ভেতর রাখতে পারেন, তিনি একটা অবিচল কেন্দ্রে পরিণত হন। তার চারপাশে সুযোগগুলো ঘুরতে থাকে, যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। সূর্যকে কি ঘোষণা করতে হয় যে সে আলো দেয়? না, আলো এমনিতেই আসে। তেমনি যে মানুষের ভিতরে সত্যিকারের বিশ্বাস আছে, তার জন্য সুযোগগুলো এমনিতেই আসতে শুরু করে। আমাদের ভারতীয় দর্শনে এই কথাটা বারবার এসেছে। উপনিষদে বলা হয়েছে,
আহম ব্রহ্মাস্মি, মানে আমি নিজের সেই মহান শক্তির অংশ। এই বিশ্বাসটা যদি সত্যিকারের অনুভব করা যায় তাহলে জীবন সত্যিই বদলে যায়। সারসংক্ষেপ বন্ধুরা, আজকে আমার একটা অত্যন্ত গভীর এবং অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে কথা বললাম। মূল কথা হলো, টাকা শুধু পরিশ্রমের ফল নয়, টাকা আসে সেই মানুষের কাছে যে মনে করে সে সমৃদ্ধির যোগ্য। নিজের স্বপ্ন ও পরিকল্পনা চুপচাপ রাখুন, কারণ কাঁচা বীজ মাটির নিচেই বাড়ে। কৃতজ্ঞতার অভ্যাস করুন, কারণ যা আছে তাতে মনোযোগ দিলে আরও আসে। টাকার সাথে সম্মানের সম্পর্ক তৈরি করুন, ভয় বা দ্বন্দ্বের নয়, বা লোভেরও নয়। গোপনে দান করুন, কারণ না বলা উপহার সবচেয়ে শক্তিশালী। এমন মানুষের সঙ্গে থাকুন যারা ইতিবাচক এবং সমৃদ্ধিতে বিশ্বাসী। এবং সবচেয়ে বড় কথা, নিজের সাফল্য দেখিয়ে বেরাবেন না, চুপচাপ এগিয়ে যান। সত্যিকারের শক্তি কথায় নয়, নীরবতায়। একটা ছোট উদাহরণ দিই। নদীর জল কোথায় যায়? প্রশ্নটা হলো, নদীর জল কোথায় যায়? সাগরে, রাইট? কিন্তু সাগরে তো অলরেডি অনেক জল আছে। নদীর জল যাওয়ার দরকার কোথায় ছিল? মরুভূমিতে। কিন্তু নদী কিন্তু মরুভূমিতে যায় না। নদী গিয়ে মেলে সাগরে, যেখানে অলরেডি অনেক আছে। তো পয়েন্ট হচ্ছে, যদি আপনার অনেক থাকে তাহলেই আপনার কাছে আরও আসবে। যদি আপনি মনে করেন যে আপনার কাছে অনেক আছে, তাহলেই আপনার কাছে অনেক আসবে। এটা আরেকটা এক্সাম্পল দিই, খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল। একটা রিক্সাওয়ালা ব্যাংকে গিয়ে বললো ওর লোন চাই 10 লাখের। আপনার কি মনে হয় ব্যাংক ওকে লোন দিবে? কিন্তু একটা বড়লোক মানুষ, ও যদি বলে যে আমার কাছে 4 কোটি টাকা লোন চাই, ওকে কিন্তু দিয়ে দেবে ব্যাংক। ওকে দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে ব্যাংক। সো এগেন সেম থিং, যার কাছে নেই কেউ ওকে দিতে চায় না, না ব্যাংক না প্রকৃতি। কিন্তু যার কাছে অলরেডি অনেক আছে সবাই ওকেই দিতে চায়। এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। যার কাছে অনেক আছে সবাই ওকেই আবার দিতে চায়। ব্যাংক খারাপ বলে কিন্তু এরকম করছে না, আমাদের প্রকৃতিও কিন্তু একই কাজই করছে। প্রকৃতি ওকেই দিতে চায় যার কাছে অলরেডি আছে। নদীগুলো জল তাকেই দিতে চায় যার সাগরে অলরেডি জল অনেক আছে। কিন্তু মরুভূমিতে যেখানে জলের অ্যাকচুয়ালি দরকার, ওই গরিব লোকটা, রিক্সাওয়ালাটার যার 10 লাখ টাকার অ্যাকচুয়ালি দরকার, ব্যাংক কিন্তু ওকে লোন দিচ্ছে না, প্রকৃতি কিন্তু ওকে জল দিচ্ছে না। প্রকৃতি কাকে জল দিচ্ছে? যার অলরেডি অনেক জল আছে। এই কথাটা আমাদের জীবনে সবসময় অ্যাপ্লিকেবল। ধন্যবাদ এবং আবেদন। বন্ধুরা, আজকের এই আলোচনা কেমন লাগলো? এই কথাগুলোর মধ্যে কোনোটা আপনার সবচেয়ে বেশি ধরেছে? নিচে কমেন্ট করুন, আমি পড়তে চাই। মনে রাখবেন, আজকে যা শিখলেন সেটা চুপচাপ নিজের জীবনে প্রয়োগ করুন। সবাইকে বলতে যাবেন না। বীজটিকে মাটির নিচে রাখুন, সময় হলে বৃক্ষ হয়ে উঠবে। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এটা আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে সাহায্য করে। আপনার বন্ধু, পরিবার আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ ভালো কথা ছড়িয়ে দেওয়াটার একটা নীরব উপহার। এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের ভিডিওগুলো আপনার কাছে চলে আসে, নোটিফিকেশন পেয়ে যান। আবার দেখা হবে পরে পর্বে। নমস্কার, জয় হিন্দ।